ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছ যে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি, আর এই কোথায় যাচ্ছি সেটা নিয়ে থাকছে পুরো ভিডিওটা, তোমরা স্কিপ করবে না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো এখন শেয়ার করব যে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি। তো প্রথমেই বলবো যে 6 মাস আগে আমার একটা চেক আপ জন্যই আমাকে আজকে যেতে হচ্ছে, কারণ 6 মাস আগে আমার একটা অপারেশন হয়েছিল, মেজর অপারেশন, ক্রিটিক্যাল অপারেশন, লাং সার্জারি। তো এই লাং সার্জারিটা তখন সাকসেসফুল হয়ে গেলেও তার কিন্তু প্রচণ্ড রকমের পেন রয়েছে আমার শরীরে। তো সেইগুলো নিয়েই আমাকে আপাতত বেঁচে থাকতে হবে, জানি না কয়েক বছর হয়তো এইভাবেই থাকতে হবে, তারপর হয়তো ব্যথাটা একটু কম হবে। তো যাই হোক, সেই জন্য চলে যাচ্ছি কিন্তু আমরা ভেলোরে, আবারও সিএমসির কাছে যে হোটেল আমরা ভাড়া নিয়েছি সেখানে যাব। তারপর সেখান থেকে আমরা যাব সোজা নারায়ণীতে। তো সিএমসি এবং নারায়ণী দুটোর তফাৎ কী সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। সেটা হলো যে সিএমসি একটা বড় ইউনিট, যেখানে সমস্ত রকমের রোগের চিকিৎসা হয় খুব ভালোভাবে এবং খুব মানে তৎপরতার সহায়তে হয় এবং খুব তাড়াতাড়ি তার চিকিৎসা হয়। কিন্তু যেহেতু সিএমসির মতো জায়গাটা অনেকটা বড় এবং সেখান থেকে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন প্রদেশ থেকে, দেশ থেকে সব এসেছে, সেক্ষেত্রে কিন্তু এইটার হচ্ছে অনেকটা দিন সময়ও লেগে যাচ্ছে, কারণ প্রচুর পেশেন্ট রয়েছে। কিন্তু সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার যেটা থাকে সেটা হয়তো মানে কুলিয়ে উঠতে পারা যাচ্ছে না। তো সেইটারই আর একটা ব্রাঞ্চ আবার নারায়ণী। তো সেই নারায়ণীতেও সেম চিকিৎসা হয়, সেম ডক্টররাই আসা যাওয়া করেন, অপারেশন করেন, সব কিছু, কিন্তু সেইখানে গেলে একটু তাড়াতাড়ি হয়। তো আমি আমার যেটা লাং সার্জারি ছিল সেটা আমি আমার নারায়ণী হসপিটালের আন্ডারেই করাই এবং বেস্ট ডক্টরের হাতেই আমি পড়েছিলাম। আমার ডক্টরের নাম ছিল ডক্টর মানিকালা। তো বিনোদ কুমার মালিকারাজি উনি ছিলেন। তো উনি ভীষণই ভালো ডক্টর এবং খুব ভালো মানুষ, আর এই কারণেই আমি ওনার হাতে পড়ে আমার যে ক্রিটিক্যাল লাং সার্জারিটা খুব ভালোভাবে অপারেশনটা সাকসেসফুল হয়। এবং এবারে যে চেক আপটা যাচ্ছি সেটা শুধুমাত্রই যে এই ব্যথাগুলো করছে সেটা কতদিন থাকবে, আর কিছু কিছু যেগুলো আমার অনেকটাই আগে করতাম যেটা এখন করতে গেলে খুবই কষ্ট হয়, সেগুলোই আমি নিয়ে ডিসকাশন করব। তো হয়তো কিছু পজিটিভ গুণ হবে, কিছু নেগেটিভ। তবে এটা আমার মনে হয় যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে হয়তো, কিন্তু আমার ওই যে কাটা ছেঁড়া বা একটা অপারেশনের যে ধকল থাকে সেটা কিন্তু একটু রিকভারি করতে সময় লাগবে, একটু বলবো না, বেশ সময় লাগবে। কারণ এখন আমি যে যাচ্ছি আমার প্রায় 7 মাস হতে চলেছে অপারেশনটা হয়ে গিয়ে, তাতেও কিন্তু আমার ভীষণভাবে জয়েন্ট রয়েছে, পেন রয়েছে এবং জয়েন্ট পেনের সাথে সাথে রয়েছে কিন্তু আমার ভীষণভাবে অপারেশনের পেনটা। তো যার জন্যে কিন্তু আমি আবারও যাচ্ছি। তবে এই যাওয়ার সময় প্রচুর ধকল যাচ্ছে। 2 দিনের জার্নি। আমার মতো একটা লাংস সার্জারি শুধু নয়, বিভিন্ন রকম প্রবলেম আমার আস্তে আস্তে দেখা যাচ্ছে, যেমন স্পন্ডেলাইটিস, তেমন আমার আর্থারাইটিস, এইগুলো সব নিয়েই যখন আমি জার্নি করছি আমার যাওয়াটা খুবই কষ্টকর। 2 দিনের জার্নি, তবুও মনের জোরে, তোমাদের ভালোবাসার জোরে কিন্তু আমি যেতে পারছি। আর এই যে দেখছো ছোট ছোট ভিডিও করেছি, ভিডিওতে ব্লগ করেছি, এই সবটাই কিন্তু শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। যারা তোমরা ভেলোরে গিয়ে চিকিৎসা করাতে ভয় পাও বা ভাবো হয়তো অনেক খরচ হয়ে যাবে, তাদের জন্য ভিডিওটি বেশি করে। কারণ আমাদের এখানে কলকাতার যেখানে আমার এই ক্রিটিক্যাল লাং সার্জারির জন্য চেয়ে বসেছিল প্রায় 10 লাখ টাকা, অ্যাপোলোতে কথা বলছি। কিন্তু সেই অ্যাপোলোর ওই একই সার্জারিটা আমাকে ভেলোরে করে দেয় মাত্র 1.5 লাখ টাকায়। বলো কিভাবে সম্ভব? ওটাই যে তোমাদের কষ্ট করে একটু জার্নি করে, 2 দিন জার্নি করে তোমাদের ভেলোরে পৌঁছতে হবে। সব থেকে কম খরচে যে হোটেলে থাকা যায়, আমি এবারে সেই সব ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেব। সব কটা ভিডিওই থাকবে 300 থেকে 400 থেকে 500 থেকে কোথায় তোমরা হোটেল বুকিং পাবে, হোটেলে কি কি ফ্যাসিলিটি থাকবে, তোমাদের কতটা খরচ কম করেও তোমরা একটা পেশেন্টের জীবন বাঁচাতে পারো, এটাই হচ্ছে আমার প্রচেষ্টা। তো আমি যে ভুক্তভোগীগুলো হয়েছিলাম প্রথমবার গিয়ে,
তখন সেভাবে আমি মানে আমাকে কেউ গাইড করার ছিল না, কিন্তু সেই জন্য আমি যে হোটেলগুলোতে ছিলাম বেশি বেশি অ্যামাউন্টের টাকা দিয়ে হোটেলে থাকতে হয়েছিল। যদিও হোটেলে বেশিক্ষণ থাকিনি, কিন্তু হোটেলের ভাড়া তোমাকে কিন্তু সারাদিনের জন্যই দিতে হবে, তো সেইটাও এবারে মাথায় ছিল। তো সেই জন্য আমরা এবারে মোটামুটি রুম খুঁজেছিলাম 350 থেকে 400 থেকে। সত্যি কথা বলছি 400 টাকার রুম ভীষণ ভালো, এবং সব রকম দিক দিয়ে তুমি রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতে পারবে, তুমি রান্নাবাড়ি করে বাজার দোকান করতে পারবে, সবই কাছেই একদম অ্যাভেলেবেল। ওষুধের দোকান, জুতো ছিঁড়ে গেলে পর্যন্ত তুমি সেই মুচি দোকান সেটা তুমি তোমার হোটেলের সামনেই পেয়ে যাচ্ছ, সব কিছুই, এমনকি বিউটি পার্লার পর্যন্ত। তো যারা সব কিছুই একসাথে চায় তাদের জন্য এই ভিডিওটি আমি তুলে ধরছি, কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো যে আমার যে মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলের মধ্যে কিন্তু এই কম বাজেটে 350 টাকার মধ্যে হোটেল লজ সমস্ত কিছু আছে। সেটা তোমরা ভিডিওগুলো একবার দেখে নাও, তোমাদের সমস্ত কিছু, তার সাথে ফোন নাম্বার এবং হোটেলের যে নামটা সেটাও পর্যন্ত কিন্তু মেনশন করে দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এইখানে দেখো ট্রেনে জার্নি করতে করতে ট্রেনেরও একটা ভীষণ সমস্যায় পড়েছিলাম, যেটা হচ্ছে IRCTC থেকে যেটা খাবারের ব্যবস্থা করা সেটা কিন্তু আমাদের নিতে হয় বাধ্য হয়ে। 2 দিন 2.5 দিন জার্নি করতে গেলে আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, তো সেই খাওয়ার জন্যই অর্ডার দেওয়া। কিন্তু বিশ্বাস করো তোমরা যা টাকা পয়সা দিয়ে অর্ডার দেবে একদম জঘন্য 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 খাবার পাবে। বিশ্বাস করো প্রত্যেকটা খাবারের দাম অনেকটা বেশি। 50 টাকার খাবারটার দাম যদি 20 টাকার হয় সেটাকে 50 টাকা বলছে, 50 টাকাটা 80 টাকা, এইভাবে দাম বাড়িয়ে বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটাও, যেটা আমরা একদমই বোকা নয়, বুঝতে আমরা ঠিকই পারি, সেটা হচ্ছে যে বিরিয়ানিটা বলছে দুপুরবেলায় 150 টাকা, সেটাই সন্ধ্যের দিকে হয়ে যাচ্ছে 50 টাকায়, রাতের দিকে 30 টাকায় দিয়ে দিচ্ছে সেই একই বিরিয়ানি। আর সেটা হচ্ছে বুঝতেই পারছো তার চালের কোয়ালিটিটা খারাপ হয়ে এসছে, দম বন্ধ অবস্থায় প্যাকেটগুলো তৈরি করাই থাকে, সেটাই তারা সারাদিন ধরে ঘুরে ঘুরে আমাদের সেল করে। আর সেটা দিনের যখন ফ্রেশটা দেয় তখন 150 টাকা দাম দেয়, তারপরে আস্তে আস্তে ওটা 100 হয়ে যায়, সন্ধ্যের দিকে ওটাই 50 টাকায় যখন দেয়, মানুষ হয়তো ভাবে 50 টাকায় বিরিয়ানি পেয়ে যাচ্ছে বলে নিয়ে খেতে শুরু করে। তারপর যখনই তার কভারটা সরানো হয় তখনই তার আসল রূপটা বেরিয়ে আসে, একটা উদ্ভট গন্ধ বেরিয়ে আসে, যেটা কিন্তু সারাদিনের এইরকম দম বন্ধ করে রেখে দিলে বিরিয়ানির প্যাকেটটা অলরেডি গন্ধ ছুটিয়ে যায়। তো সেইভাবে কিন্তু বহু মানুষকে এরা এইভাবে মিসগাইড করছে এবং আমাদের সাথেও করেছে, তবুও আমাদেরকে অর্ডার করতে হচ্ছে, কারণ স্ন্যাক্স বিস্কুট খেয়ে 2.5-3 দিন ধরে থাকা তো সম্ভব নয়, সাথে বাচ্চা রয়েছে, তো যেটুকু না হলে না। তবে আমি বলবো একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ট্রেনের যারা মানে বড় কর্তা রয়েছেন একটু দাম নিক কিন্তু কোয়ালিটি মেনটেন করার কথা একটু ভাবা উচিত, কারণ এখানে পেশেন্ট পার্টিরা যাচ্ছে, সেই পেশেন্ট পার্টি যদি ট্রেনের মধ্যেই পেশেন্ট আরও বেশি ডিটোরিয়েট করে তাহলে তার দায় কে নেবে, তাই না? তো সেই ক্ষেত্রে এটুকুই দৃষ্টি আকর্ষণ করতে চাই রেলের পক্ষকে, যাতে তারা ট্রেনের যারা রয়েছে তাদের যাতে একটু ভালোভাবে আপ্যায়ন করা হয়, তাদের টাকা 500 টাকা বেশি নিক 10 টাকা বেশি নিক, কিন্তু খাবার যেন A1 থাকে, সেই খাবার খেয়ে যেন কোনো ব্যক্তির কোনো শরীর খারাপ না হয়, এটুকুই আমার প্রার্থনা। আর বিশেষ করে এই যে ট্রেনের টিকিট থাকলেও বা রিজার্ভেশন টিকিটের কারণে যে কারণটাতে আমাদের এরকম প্রবলেমগুলো হচ্ছে, সবাই সবার ঘাড়ে উঠে যাতায়াত করতে হচ্ছে। রিজার্ভেশন সিট রয়েছে তাও কিন্তু আমরা রিজার্ভেশন সিটটাকে উপভোগ করতে পারছি না, কেউ না কেউ সেই সিটে কিন্তু বসে চলেছে, এবং যাদের সিট তারাই হয়তো এক কোণে বসে রয়েছে, আর যাদের সিট নয় তারা পুরো জায়গাটাই দখল করে বসে আছে। এইটার জন্য কিন্তু টিটিদের কিছু একটু করা উচিত, বা ট্রেনের কর্তৃপক্ষকে আরও ট্রেন বাড়ানোর জন্য অনুরোধ থাকবে, আরও ট্রেনের জার্নিটাকে আরও সুন্দর করবার জন্য আমার কাছে আপনাদের একটা বিনীত নিবেদন রইল আপনাদের কাছে। আর এটাই বলার ছিল। তো আমরা এখন যেতে যেতে আমরা আজকে বেরিয়ে পড়েছি, কিন্তু ভেলোরে ট্রিটমেন্ট আমার হয়ে গেছে, তারপর আমরা এবারে যাচ্ছি তিরুপতিতে। তো তিরুপতি যাওয়ার পথে এই রোড সাইডের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই তোমাদের হাতের কাছে যাদের
ট্রেনের টিকিট রয়েছে এবং হাতের বেশ কিছুটা সময় রয়েছে তোমাদের ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে কিংবা ট্রিটমেন্টের মাঝে, তো সেই টাইমটা তোমরা কিন্তু বেরিয়ে পড়তে পারো। এইরকম ছোটোখাটো যে মন্দিরগুলো, যেরকম তিরুপতি মন্দির তোমরা একদিন যেতে পারো, হনুমান মন্দির যেতে পারো, গোল্ডেন টেম্পল যেতে পারো, বা এখানকার যে ফোর্ট রয়েছে সেটা তোমরা যেতে পারো। তো এই ঘোরার জায়গাগুলো তোমরা যখন ভেলোরে আসছোই পয়সা খরচা করে, তখন তোমরা ঘুরে যেও, কারণ এগুলো একটা দর্শনীয় স্থান। কারণ মানুষ তো নিশ্চয়ই তাদের পেশেন্টের জন্য চিন্তা করবে, ভাববে, কিন্তু পেশেন্ট যদি চেক আপের জন্য আসে, সেভাবে যদি অতটা টেনশনের কিছু না থাকে, সেক্ষেত্রে বলবো হাতে আরও 1-2 দিন সময় নিয়ে এই সব জায়গাগুলো ঘুরে দেখলে পরবর্তীকালে আর ভেলোরে না আসাই উচিত। মানে তখন যদি দেখে নেওয়া হয় ভেলোরে আসলে পরবর্তীকালে আর আক্ষেপ থাকবে না যে এই জায়গা দিয়ে দুবারই ঘুরে গেলাম, অথচ এখানকার স্থানীয় কিছু ভালো ভালো স্পট আমরা দেখে যেতে পারলাম না, এইটা যেন মনে না হয়। সেই জন্যই তোমাদেরকে বললাম কাছে পিঠে একটু টাইম বার করে বেরিয়ে পড়ো বন্ধুরা, তাহলে তোমাদের হসপিটালের কাজকর্ম সারার মধ্যে মধ্যে টাইমে একটু ঘোরাফেরাও হবে, মনটাও একটু ভালো থাকবে, এবং যিনি পেশেন্ট আছে তিনি যদি একটু মানে দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, তাহলে উনিও ঘুরলে পরে আশা করি ওনারও মনটা ভালো লাগবে। যেহেতু এখানে তীর্থক্ষেত্র, তিরুপতি হচ্ছে তীর্থের ক্ষেত্র, সেখানে কিন্তু তিরুপতির প্রসাদ খেয়ে ভগবান অনেকটাই তাদের সুস্থ করে দেবেন। তো দেখতে পাচ্ছ জানলার ধারে বসে বসে আমি এখন একটু অন্যরকম মুডে রয়েছি, একটু আনন্দের মুডে রয়েছি, কারণ সব সময় একটা টেনশনের থেকে দূরে যেতে পারলে কারই না ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ টেনশন দূর করতে করতে তোমাদের সাথে কিছুটা ইম্পর্ট্যান্ট টিপস শেয়ার করতে চলেছি, যেগুলো তোমরা দেখছো, এবং আশা করি তোমাদের যদি কোনো কিছু আরও কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে ভেলোর, সিএমসি বা নারায়ণী এই সব জিনিসগুলোতে কোথায় ভালো চিকিৎসা হয়, চিকিৎসার জন্য কি কি দরকার পড়ে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের হাতে করে কি কি আনা উচিত এবং কি কি ডকুমেন্ট লাগছে, সবটাই কিন্তু আমার মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিডিওগুলো পর আসছে, সেগুলোর মধ্যেই কোনো না কোনোটাতে তোমরা সব A to Z পেয়ে যাবে। আর এই সমস্ত পাহাড়ি এলাকায় একটা প্রবলেম হয়, যারা প্রচণ্ড রকমের শ্বাসের কষ্টের পেশেন্ট বা ইনহেলার ইউজ করে, তাদেরকে আমি বলবো সতর্কবার্তা দেব, তারা যেন অবশ্যই ইনহেলারটা তার সাথেই রাখে। সব কিছু ভুলে গেলেও যেন জলের বোতল আর ইনহেলারটা যেন সাথে থাকে, সঙ্গে তার কিছু এই সমস্ত শ্বাসজনিত কারণে যে ওষুধগুলো তাকে দেওয়া হয় সেইগুলো যেন ব্যাগে রাখতে ভুল না হয়। কারণ পেশেন্ট কখন কীরকম পরিস্থিতিতে থাকে, কখন কীরকম ডিটোরিয়েট করে সেটা মানুষ বলা যায় না। আর এখানকার বড় বড় রাস্তা, পাহাড়ের রাস্তা কেটে রাস্তা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ধারে কাছেও, যেখানে আমরা পৌঁছচ্ছি এখন, সেখানে কিন্তু ধারে কাছেও কোনো হসপিটাল নেই। অনেকটা দূরে পাহাড়ের কেটে কেটে পাহাড় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, এর কোনো যেন শেষ নেই, যাচ্ছি তো যাচ্ছি। এই সময় কারোর অসুস্থতা হলেও কিন্তু তাৎক্ষণিক যে বুদ্ধিমত্তার কাজ কিন্তু সেই তাকেই করতে হবে, আর সেটা হলো ইনহেলার ইউজ করতে হবে, সাথে রাখতে হবে জল, কোনো দরকারি ওষুধ, আর কিছু বুদ্ধিমত্তার পরিচয় সাথে রাখতেই হবে, নইলে পরে কিন্তু বিপদটাকে এড়ানো সম্ভব নয়। তো এইভাবে কিন্তু একটা সুন্দর জার্নি করতে গেলে এই কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, যেগুলো ছাড়া কিন্তু জার্নি অসম্পূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম যে জার্নি করা মানে শুধুই আনন্দ ফুর্তি, ব্যাগে চিপস নেওয়া, এটা কিন্তু নয়। তার সাথে সাথে খারাপ কিছু হওয়ার যে একটা আশঙ্কা, সেটাও যেন না থাকে, তার জন্য কিন্তু প্রিকশন অবশ্যই নেওয়া দরকার। তো দেখতে পাচ্ছ মোটামুটি এখন আমরা আসার পথে, মানে তিরুপতি ভ্রমণ করে তারপর ওখান থেকে একটা হনুমানজির টেম্পল ছিল, যেটা প্রায় 300-400 ওপরে সিঁড়ি রয়েছে, সেইখানেই কিন্তু অ্যাকচুয়ালি শ্বাসকষ্টের পেশেন্টদের প্রবলেম হবে, আমারও হয়েছিল। কিন্তু আমার যেহেতু ইনহেলারটা এখন লাগছে না, মানে ইনহেলার দিলেই বরং আমার শরীর খারাপ করে, তো ইনহেলার কিন্তু আমার নিয়ে এলেও সেটা আমি কাজে লাগাতে হয়তো পারতাম না, কারণ ইনহেলার এখন আমাকে সাজেস্ট করেনি ডক্টর। প্রথমে যিনি দিয়েছিলেন, আমি ইউজ করার পর আমার শরীর আরও খারাপ করতো, তার জন্য কিন্তু ইনহেলার আমি এখন
এখন আর ইউজ করি না। তো এখন জাস্ট আমাকে ওয়েট করতে হবে, যদি দেখি শ্বাসকষ্ট হচ্ছে তাহলে ওপরের দিকে উঠবো না, আর যদি দেখি শ্বাসকষ্টটা কম আছে তাহলে সেই বুঝে। তবে হ্যাঁ, নিজের কষ্টটা, নিজের দুর্বলতাটাকে কিন্তু নিজেকেই বুঝতে হবে, অন্য কেউ কিন্তু বুঝবে না। তাই তুমি কতটা নিতে পারছো ঘুরতে গেলে, কতটা দিতে পারছো, সেটা কিন্তু একমাত্র তোমাকেই ঠিক করতে হবে, কারণ তোমার উপরেই কিন্তু পুরো ট্যুরটা নির্ভর করছে। তোমার যদি মনে হয় ভালো লাগছে তাহলে তুমি ঘোরো, তোমার যদি মনে হয় আনইজি ফিল হচ্ছে তুমি তখনই গিয়ে গাড়িতে বসো, একটু রেস্ট নাও। সবাই যাচ্ছে বলে তোমাকেও যেতে হবে, এই ভুল করে কিন্তু তোমরা এগিয়ে যেও না, তাতে কিন্তু ক্ষতি হবে, লাভ কিছু হবে না। তাই জন্যই তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি যে তোমাদের মন থেকে যেটা তোমাদের মনে হয়, তোমার শরীর পারমিট করছে কিনা সেই বুঝে তোমরা ঘোরো, অবশ্যই ঘোরো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না।